আমরা কালকে পরশু দিনকে আমরা ক্লাসে লাস্ট অবধি ডিসকাস করেছিলাম হচ্ছে কন্ডাক্টিভিটি। তো রেজিস্টেন্সের রেসিপ্রোকালের নাম হচ্ছে কন্ডাক্টেন্স, আর রেজিস্টিভিটির রেসিপ্রোকালের নাম আমরা পেয়েছিলাম কন্ডাক্টিভিটি। একটা কথা সবাই মনে রাখবে, আমাদের দুটো টাইপের মেটেরিয়াল হয়, গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, ব্যাড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি হচ্ছে যার কন্ডাক্টিভিটির ভ্যালু হচ্ছে ভেরি হাই, তার মানে তার মধ্যে দিয়ে কারেন্ট খুব ইজিলি ফ্লো করতে পারে। তাহলে কন্ডাক্টিভিটি যে টাইপের মেটেরিয়ালের আমরা লার্জ ভ্যালু পাবো, সেই মেটেরিয়ালগুলোকে আমরা বলবো হচ্ছে গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। যাদের কেসে কন্ডাক্টিভিটির ভ্যালু হচ্ছে লো, তাদেরকে আমরা বলবো হচ্ছে ব্যাড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। এইবারে আমরা একটা জিনিস বলে দিই, এই যে আমরা ইকুয়েশনটা এস্টাবলিশ করেছিলাম আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখানে একটা প্যারামিটারকে আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম, দ্যাট ওয়াজ টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমার এই ইকুয়েশনটা ভ্যালিড, কিন্তু টেম্পারেচার ইটসেলফ যদি ভ্যারি করে তাহলে রেজিস্ট্যান্স কিভাবে ভ্যারি করবে সেটা আবার আমরা দেখে নেব। তার একটা ফর্মুলেশন আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড টেম্পারেচার। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই শুনতে আচ্ছা আচ্ছা, একটা কথা মনে রাখবে, যদি আমরা টেম্পারেচার একটা যদি আমরা এখানে মেটালিক কন্ডাক্টর নিয়েই কাজ করছি, তো মেটালিক কন্ডাক্টরের যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করাই তাহলে রেজিস্টিভিটিটা ইনক্রিজ করে। রেজিস্টিভিটি ইনক্রিজ করার জন্য রেজিস্ট্যান্সও অফ দ্য তোমার কন্ডাক্টর এটাও ইনক্রিজ করবে। এবার ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, রেজিস্টিভিটি অফ এ মেটাল, এইটাকে যদি আমাকে খুব সিম্পলভাবে বলে, খুব সিম্পল হয়তো সব কোনো ইকুয়েশান ওই সমস্ত আমাদের ফর্মুলা এই সমস্ত কোনো কিছু নয়, যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ রেজিস্টিভিটি অফ এ মেটাল, তার সিম্পল আউটকাম হচ্ছে যে রেজিস্টিভিটি অফ এ মেটাল রেফার করে ওই মেটালের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করবে কতটা অ্যামাউন্টে মেটালটা রেজিস্ট করবে। এবার যেই মোমেন্টে আমরা মেটালিক কন্ডাক্টরটাকে হিট করা স্টার্ট করব, ওই কন্ডাক্টরের মধ্যে যে আয়নস রয়েছে সেই আয়নগুলো ভাইব্রেট করা শুরু করবে। গ্র্যাজুয়ালি টেম্পারেচার বাড়াচ্ছি মানে কি, আমরা গ্র্যাজুয়ালি এক্সটার্নালি হিট এনার্জি সাপ্লাই করছি। যত আমরা এনার্জি সাপ্লাই করব আমরা দেখব ওই কন্ডাক্টরের ভিতরে আয়নসগুলো মোর ইন্টেন্সলি ভাইব্রেট করছে এবং ভাইব্রেশনের অ্যাম্প্লিটিউড ইনক্রিজ করছে। এবারে এই ভাইব্রেশনের অ্যাম্প্লিটিউড যেই মোমেন্টে ইনক্রিজ করা স্টার্ট করবে সেই মোমেন্টে কি হবে, যে ইলেকট্রনগুলো ওই মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছিল তাদের ফ্লোর পাথের মধ্যে এই আয়নসগুলো বারবার করে চলে আসবে। তাহলে যেই মোমেন্টে ওই পাথের মধ্যে আয়নসগুলো বারবার করে চলে আসবে, ইলেকট্রনগুলোর ফ্রি ফ্লোটা ডিসরাপ্টেড হবে। তার মানে ইলেকট্রনগুলোকে কি করতে হবে, রিপিটেডলি কোলাইড করতে হবে ওই আয়নগুলোর সাথে। খুব সিম্পল হয়তো যদি আমি চিন্তা করি, রাত্রিবেলা 12টার সময় বা 1টার সময় আমি মেন রোডে যে স্পিডে একটা কারকে ড্রাইভ করতে পারবো, সকালবেলা 10টার সময় কিন্তু আমি তার হয়তো 110 স্পিডেও ড্রাইভ করতে পারবো না। কেন? কারণ মানে সকালবেলা 10টার সময়তে ওই রোডটা থাকে কনজেস্টেড। তাহলে অন্য কার, অন্য বাস, ট্রাম যা আছে রাস্তাতে, সেগুলোকে যদি আমরা আয়নস হিসাবে ইম্যাজিন করি, আর আমরা যে গাড়িটাকে ড্রাইভ করছি সেটাকে যদি আমি একটা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন হিসাবে কনসিডার করি, তাহলে এখানে আমি কারের ভেলোসিটিকে ইনক্রিজ করাতে পারছি না। কেন? কারণ আমার সামনে অবস্ট্যাকল আছে। তাহলে এই সিম্পল জিনিসটা মেটালিক কন্ডাক্টরের মধ্যেও হয়। যখন আমরা হিট এনার্জি সাপ্লাই করি, এই মেটালিক কন্ডাক্টরের আয়নসগুলোর ভাইব্রেশনের ইন্টেন্সিটি ইনক্রিজ করে এবং এরা ইলেকট্রন ফ্লোর পাথের মধ্যে চলে আসে। তার জন্য কি হয়, ওই আয়নসগুলোর সাথে ইলেকট্রনগুলোর কলিশন হবার প্রবাবিলিটি ইনক্রিজ করে, কলিশন ইনক্রিজ করে। তার জন্য
ইলেকট্রনগুলো যখন লো টেম্পারেচারে যে ভেলোসিটিতে ড্রিফটেড হচ্ছিল, এখন সেই ড্রিফট অফ ফ্রি ইলেকট্রনসটা রেজিস্টেড হয়, কমে যায়। সেই কারণের জন্য কারেন্টের অ্যামাউন্ট করে যায় এবং ইন টার্ন রেজিস্টিভিটিটা ইনক্রিজ করে। এবারে যদি আমাকে বলে সাপোজ আমরা যদি আপ টু সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি একটা কোনো মেটালিক কন্ডাক্টরের টেম্পারেচারকে ইনক্রিজ করাচ্ছি স্টার্টিং ফ্রম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পরে ওই স্মল টেম্পারেচার রেঞ্জের মধ্যে রেজিস্টিভিটি অফ এ মেটাল অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ারলি ইনক্রিজ করে উইথ টেম্পারেচার। অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ারলি ইনক্রিজ করা মানে কি, যে রেটে আমি টেম্পারেচারকে ইনক্রিজ করাচ্ছি অলমোস্ট সেম রেটে রেজিস্টিভিটি অফ দ্যাট মেটালিক কন্ডাক্টর ইনক্রিজ করে। কীরকম ফর্মুলাকে ফলো করে ও ইনক্রিজ করে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম একটা ফর্মুলা। এক মিনিট, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো, আমি ক্লাস নিচ্ছি এখন। এখন কথা বলতে পারবো না, আমি ক্লাসে আছি। আমি দিদিকে বলে দিয়েছি, দিদি ইয়ে করে নি না। কিছু বলবেন, কিছু ব্যাপারে কোনো কথা বলবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এই রকম একটা ফর্মুলা এখানে পাই। জাস্ট এ সেকেন্ড, আমি ফর্মুলাটা পেস্ট করছি, এক মিনিট। এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার। কার রেজিস্টিভিটি? ওই মেটালিক কন্ডাক্টরের রেজিস্টিভিটির ভ্যারিয়েশন উইথ টেম্পারেচার। কিন্তু এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, টেম্পারেচার রেঞ্জ, রেঞ্জটা কি? আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রেঞ্জে আমরা এই রকম একটা ইকুয়েশন পাই। এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, লেফট হ্যান্ড সাইডে এই রোটা কি ডিনোট করছে? লেফট হ্যান্ড সাইডে রোটা যেটা ডিনোট করছে সেইটা হচ্ছে রেজিস্টিভিটি অফ দ্য মেটাল অর মেটেরিয়াল অ্যাট টেম্পারেচার ক্যাপিটাল টি। রাইট হ্যান্ড সাইডে এই যে রো জিরোটা রয়েছে, রো জিরো কি ডিনোট করছে? রেজিস্টিভিটি অফ দ্য সেম মেটালিক কন্ডাক্টর অ্যাট টেম্পারেচার T0। এই T0টা ইন জেনারেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে কনসিডার করা হয়। অনেক সময়তে অনেক কেসে 20 ডিগ্রি সেন্টিগ্রেডটাকেও আমরা T0 বা ইনিশিয়াল টেম্পারেচার হিসাবে কনসিডার করতে পারি। এখানে একটা টার্ম রয়েছে আলফা। এই আলফাটার নাম কি? এই আলফাটার নাম হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। এই আলফার নাম হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। এই যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। এটা কীরকম কনস্ট্যান্ট? এটা হচ্ছে একটা মেটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি কপারের ওয়্যার নিয়ে কাজ করি, তাহলে মেটেরিয়াল যতক্ষণ না পর্যন্ত আমি কপার থেকে চেঞ্জ করে অন্য কোনো মেটেরিয়ালে যাব, ততক্ষণ অবধি এই আলফার ভ্যালুটা কিন্তু চেঞ্জ করবে না। অ্যাকচুয়ালি আলফার ভ্যালু টেম্পারেচারের সাথে চেঞ্জ করে, কিন্তু আমরা রাফলি আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড আলফার ভ্যালুটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে পারি। তাহলে এই যে আমাদের কোয়ান্টিটিটা যেটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাইট হ্যান্ড সাইডে এক্সিস্ট করছে, এটা কি হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে 1-এর সাথে অ্যাড হচ্ছে, তার মানে রো রেজিস্টিভিটি অফ দ্য মেটালিক কন্ডাক্টর অ্যাট হায়ার টেম্পারেচার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য ইনিশিয়াল রেজিস্টিভিটি রো জিরো। যদি আমাদের টেম্পারেচার ইনক্রিজটা আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে পরে আমরা এই লিনিয়ারলি ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি হয়ে যায় মোর দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন একটা নন লিনিয়ারিটি চলে আসে। সেই নন লিনিয়ারিটিটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর এই মুহূর্তে দরকার নেই।
এবার যে কোয়েশ্চেনটা করে সেই কোয়েশ্চেনটা হচ্ছে এই আলফার ডেফিনেশান কি। তাহলে আলফার ডেফিনেশান যদি আমাকে জানতে হয় তাহলে প্রথমে আমাকে আলফার ইকুয়েশানটা লিখতে হবে। আলফার ইকুয়েশানটা যদি আমি এখান থেকে সিম্পলিফাই করি তাহলে ইকুয়েশানটা দাঁড়ায় এইরকম, রো মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো ইন্টু টি মাইনাস টি জিরো। এই ইকুয়েশানটাকে আমি ফার্দার একটু ভেঙে লিখতে পারি। কীরকমভাবে ভেঙে লিখতে পারি? আমি দুটো ফ্র্যাকশানের মাল্টিপ্লিকেশান দিয়ে ইকুয়েশানটা লিখব। তাহলে আমি প্রথমে যে ফ্র্যাকশানটা নেব সেটা হচ্ছে রেজিস্টিভিটির ফ্র্যাকশানটা, মানে রো মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো, তাকে মাল্টিপ্লাই করব টেম্পারেচার ডিফারেন্সের ফ্যাক্টরটা দিয়ে, তার মানে টি মাইনাস টি জিরো। এইভাবে আমি ইকুয়েশানটাকে লিখছি। এই ইকুয়েশানটা কেন এরকমভাবে লিখছি? ডেফিনেশানটা বোঝার জন্য। তাহলে আলফার ইকুয়েশানটাকে আমরা এরকম দুটো ফ্র্যাকশানের টার্মে লিখতে পারি। এই স্টেপটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার ভালো করে দেখো, প্রথম ফ্র্যাকশানটা দেখো, রো মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো। রো মাইনাস রো জিরো মানে কি? রেজিস্টিভিটি কতটা ইনক্রিজ করেছে, কতটা চেঞ্জ করেছে, তাকে আমি ডিভাইড করছি কি ইনিশিয়াল রেজিস্টিভিটির ভ্যালু দিয়ে। তার মানে প্রথম যে ফ্র্যাকশানটা সেটা ডিফাইন করছে চেঞ্জ ইন রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি, অর্থাৎ পার ইউনিট রেজিস্টিভিটি বা প্রতি একক রেজিস্টিভিটিতে কতটা অ্যামাউন্ট অফ রেজিস্টিভিটির ভ্যালু চেঞ্জ করেছে, মানে ইনক্রিজ করেছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশানের স্টেটমেন্ট। সেকেন্ড ফ্র্যাকশানটা কি হচ্ছে? 1 বাই টেম্পারেচার রাইজ। তাহলে 1 বাই ইনক্রিজ ইন টেম্পারেচার মানে হচ্ছে 1 ডিগ্রি ইনক্রিজ ইন টেম্পারেচার অর ইউনিট রাইজ ইন টেম্পারেচার, মানে টেম্পারেচারের ভ্যালু পার 1 ডিগ্রি ইনক্রিজ করছে। আমরা যদি কোনো একটা ইনক্রিজকে 1 বাই ভ্যালু নিই তাহলে সেটা ওই কোয়ান্টিটির পার ইউনিট ইনক্রিজকে ডিফাইন করে। তাহলে প্রথম ফ্র্যাকশানটা হলো চেঞ্জ ইন রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি, সেকেন্ড ফ্র্যাকশানটা হলো পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার। এবার দুটোকে আমাকে কম্বাইন করতে হবে। তাহলে কম্বাইন করলে কি হবে? পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজের জন্য কোনো মেটালিক কন্ডাক্টরের রেজিস্টিভিটির ভ্যালু পার ইউনিট ভ্যালুতে যে অ্যামাউন্টে ইনক্রিজ করবে সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, যেখানে রেজিস্টিভিটির চেঞ্জটা বা টেম্পারেচারের চেঞ্জে আমরা একটা রেফারেন্স টেম্পারেচার টি জিরোকে কনসিডার করেছি। এই টি জিরোটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে অথবা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। তাহলে পরে আমি যে ডেফিনেশানটা বললাম, তাহলে সেই ডেফিনেশানটার কমপ্লিট ভ্যালুটা কি হলো? একটা রেফারেন্স টেম্পারেচারের উপর বেস করে কোনো একটা মেটালিক কন্ডাক্টরের পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজের জন্য ওর রেজিস্টিভিটির পার ইউনিট ভ্যালুতে যে অ্যামাউন্ট অফ ভ্যালু চেঞ্জ হয় বা ইনক্রিজড হয় সেই ভ্যালুটাকে আমরা বলি ওই মেটালিক কন্ডাক্টরের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। এই ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যেটা আমি বললাম সেটা হচ্ছে এই ডেফিনেশনটা, যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি, এটা হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশন, ডিউ টু ইউনিট রাইজ ইন টেম্পারেচার সেকেন্ড ফ্র্যাকশন, বেসড আপন দ্য রেজিস্টিভিটি অ্যাট দ্য রেফারেন্স টেম্পারেচার। রেফারেন্স টেম্পারেচার কোনটা? T0, যেটা আইদার 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। রেজিস্টিভিটি যেভাবে চেঞ্জ করে রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি সেমভাবে চেঞ্জ করে। তাহলে পরে এবার যদি আমাকে বলে যে রাইট দ্য ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার, তাহলে আমরা কি করব? আমরা এই যে ইকুয়েশান যেটা আমি রেজিস্টিভিটি লিখেছি সেখানে রো রেজিস্টিভিটির জায়গাতে রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর লিখব। তাহলে পরে আমার ইকুয়েশানটা কি দাঁড়াবে?
আমার ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এই রকম একটা ইকুয়েশন। আর সাফিক্স টি, এখানে আর সাফিক্স টিটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট হায়ার টেম্পারেচার। তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখো বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। এখানে রো ছিল, এখানে চলে এসছে আর। তাহলে ক্যাপিটাল আর সাফিক্স টি কি ডিনোট করছে? রেজিস্ট্যান্স অ্যাট হায়ার টেম্পারেচার। আর জিরো কি ডিনোট করছে? রেজিস্ট্যান্স অ্যাট দ্য ইনিশিয়াল অর রেফারেন্স টেম্পারেচার T0, যেটা আগের বারের মতন আইদার 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আর জিরোটা কি? আর জিরো হচ্ছে T0 টেম্পারেচারে ওই মেটালিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এইখানে আলফাটার নাম কি হবে? আগের কেসে যদি আলফার নাম হয়ে থাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, তাহলে এই ইকুয়েশনে আলফার নাম হয়ে যাবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। একই রকম ইকুয়েশান, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাই সেই কারণের জন্য যে কোনো একটা ইকুয়েশানকে আমরা যদি খুব কেয়ারফুলি মনে রাখি, তাহলে অন্য ইকুয়েশানটাকে আমরা কিন্তু খুব ইজিলি লিখে ফেলতে পারবো। তাহলে ঠিক একই রকমভাবে আগের মতন যদি আমি লিখতে চাই আলফা মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ডেফিনেশান, তাহলে প্রথমে আমাকে আলফার ডেফিনেশানটা লিখতে হবে। এইবার আমি কি করব, ঠিক যেরকমভাবে এখানে ফ্র্যাকশানটাকে ভেঙেছিলাম ঠিক সেরকমভাবে ফ্র্যাকশানটাকে ভাঙবো। তাহলে এখানে ফ্র্যাকশানটা কি হবে? এখানে ফ্র্যাকশানটা হবে RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু 1/T মাইনাস T0। এবার RT মাইনাস R0 বাই R0, আগের কেসে এই ফ্র্যাকশানটা কি বলেছিল? চেঞ্জ ইন রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি। তাহলে এটা কি হয়ে যাবে? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট রেজিস্ট্যান্স। 1/T মাইনাস T0 আগের মতন পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার। তাহলে পরে ঠিক আগের বারের মতন রেফারেন্স টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর বেস করে কোনো একটা মেটালিক কন্ডাক্টরের ইউনিট টেম্পারেচার ইনক্রিজের জন্য তার রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালুতে যে অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজড হয় বা চেঞ্জড হয়, সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে এইটা হচ্ছে আমাদের আলফা মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু মানে ডেফিনেশান। এবার এই দুটো ডেফিনেশানকে জাস্ট চেক করে দেখো, পুরো স্টেটমেন্ট সেম, শুধু প্রথম ডেফিনেশানে লেখা রয়েছে রেজিস্টিভিটি, সেকেন্ড ডেফিনেশানে রেজিস্টিভিটির জায়গায় চলে এসছে রেজিস্ট্যান্স, আর কোনো চেঞ্জেস নেই। বাদবাকি দেখো এক্স্যাক্টলি সেম নেচার। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এবার মেটাল যদি হয়, মেটালের কেসে আলফা হচ্ছে পজিটিভ। আলফা পজিটিভ মানে কি? টেম্পারেচার বাড়াবো, রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি টেম্পারেচারের সাথে ইনক্রিজ করবে। কিন্তু আমরা যেটা শুভশ্রী ম্যাডাম তোমাদের অলরেডি ক্লাসে পড়িয়ে দিয়েছেন, প্রথমে আমি পড়াবো এরপরে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের মধ্যে জার্মেনিয়াম সিলিকন পড়েছো। জার্মেনিয়াম বা সিলিকনের যদি আমরা এই আলফার ভ্যালুটা দেখি, বা কার্বন যদি গ্রাফাইটের ফর্মে কার্বন নিই, তখন আমরা দেখি এদের আলফা হচ্ছে নেগেটিভ। আলফা নেগেটিভ মানে কি? টেম্পারেচার ইনক্রিজ করালে এই জার্মেনিয়াম, সিলিকন, গ্রাফাইট এদের রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ইনক্রিজ না করে ডিক্রিজ করতে থাকে। আলফা যেই মোমেন্টে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি টেম্পারেচারের সঙ্গে ডিক্রিজ করবে, তার একটাই মানে আলফাটাকে হতে হবে নেগেটিভ। তাহলে মেটালের জন্য আলফা পজিটিভ, জার্মেনিয়াম, সিলিকন, গ্রাফাইটের জন্য আলফা নেগেটিভ। কিন্তু কিছু কিছু অ্যালয় আছে, যেরকম কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন, এদের আলফা চেঞ্জটা টেম্পারেচারের সাথে এতটাই স্মল যে এই টাইপের অ্যালয়ের টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করলে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির যে ভ্যালুটা চেঞ্জ হয় সেটা মাইনিউট হয়। তাই জন্য আমাদের কাছে ভ্যালুটা এমনভাবে অ্যাপিয়ার করে যেন অ্যাজ ইফ এই অ্যালয়গুলোর টেম্পারেচার চেঞ্জ করা হলেও
এদের রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভ্যালু চেঞ্জ করে না। তাহলে কি বললাম, মেটালের আলফা পজিটিভ, টেম্পারেচার বাড়াবো রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি বাড়বে। জার্মেনিয়াম সিলিকন গ্রাফাইটের আলফা নেগেটিভ, টেম্পারেচার বাড়াবো রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি কমে যাবে। কনস্ট্যান্টাইন ম্যাঙ্গানিন এই অ্যালয়গুলোর আলফার চেঞ্জ টেম্পারেচারের সাথে নেগলিজিবল, সেই কারণের জন্য আমরা এই অ্যালয়গুলোর টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভ্যারিয়েশন কনসিডার করি না, আমরা বলি এরা কনস্ট্যান্ট থাকে। এটা মনে রাখবে। এইবার যদি আমাকে কেউ বলে হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা, আমি ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা প্রথম ইকুয়েশনটা দিয়ে বের করলেও যা পাবো, সেকেন্ড ইকুয়েশনটা দিয়ে বের করলেও তাই পাবো। কেন? ফার্স্ট ইকুয়েশনের এই স্প্লিট ফর্মটা সবাই দেখো, রেজিস্টিভিটি বাই রেজিস্টিভিটি, মানে ফার্স্ট ফ্র্যাকশানের কোনো ডাইমেনশান থাকবে না, কোনো ইউনিট থাকবে না, তাহলে শুধু পড়ে থাকবে 1 টেম্পারেচার। সেকেন্ড আলফাতেও তাই, রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, তার মানে ফার্স্ট ফ্র্যাকশানের কোনো ডাইমেনশান নেই, কোনো ইউনিট নেই, তাহলে সেকেন্ড আলফার কেসেও আমরা পাচ্ছি 1 টেম্পারেচার। সেই কারণের জন্য আমরা যদি আলফাকে যে কোনো একটা টার্মে দিয়ে ডিফাইন করি, যদি আমি রেজিস্ট্যান্সের টার্মে লিখি তাহলে রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স ইন্টু 1 টেম্পারেচার। টেম্পারেচারের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল কে উইদিন থার্ড ব্র্যাকেট, তাহলে 1 ক্যাপিটাল কে উইদিন থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্যাপিটাল কে টু দি পাওয়ার -1। এটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, যদি এসআই ইউনিট হয় তাহলে কি হবে? 1 টেম্পারেচার, টেম্পারেচারের এসআই ইউনিট কি? কেলভিন। তাহলে পরে আমার ইউনিটটা হবে কেলভিন টু দি পাওয়ার -1, যেটাকে আমি সিম্বলিক্যালি লিখব ক্যাপিটাল কে টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। যদি সিজিএস ইউনিট হয় তাহলে কি হবে? সিজিএস ইউনিটের টেম্পারেচার, সরি সিজিএস সিস্টেমের টেম্পারেচারের ইউনিট কি? হ্যাঁ, Calorie. এই ক্যালোরি তো হিটের ইউনিট। জুল, ক্যালোরি, জুল এগুলো তো সব হিট বা এনার্জির ইউনিট, আমি তো টেম্পারেচারের ইউনিট চাইছি। Sir, Fahrenheit. না, ফারেনহাইট হচ্ছে এফপিএস। আর কি বাকি আছে পড়ে? Celsius. Celsius. হ্যাঁ, সেলসিয়াস। যেটা পড়ে আছে সেটা না বলে বাকি সব বলে যাচ্ছে সব। তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, তার মানে ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এই ডাইমেনশনাল ফর্মুলার ইউনিট সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, Yes, sir. এবারে তাহলে টেম্পারেচার চেঞ্জ হলে মেটালিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি চেঞ্জ হবে। এখানে আর তিনটে ফ্যাক্টর আমি বলে দেব, অনেক সময়তে শর্ট কোয়েশ্চেনে দিয়ে দেয়। ম্যাগনেটিক ফিল্ড পার্টিকুলার একটা, মানে কিছু পার্টিকুলার একটা বলে না, কিছু কন্ডাক্টর আছে যাদের উপর আমি যদি খুব হাই ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে তাদের রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। তার এক্সাম্পল হচ্ছে বিসমাথ। বিসমাথকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করি তাহলে আমরা দেখব হচ্ছে বিসমাথের রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে। নেক্সট হচ্ছে লাইট। লাইট এনার্জি ইনসিডেন্ট করে পার্টিকুলার একটা মেটালের রেজিস্ট্যান্সকে চেঞ্জ করানো যায়। সেলেনিয়াম বলে আমাদের একটা মেটাল আছে, যে সেলেনিয়ামকে আমি যদি একদম কমপ্লিটলি ডার্ক রুমে রাখি, মানে যেখানে একটা সিঙ্গল রে অফ লাইট যাচ্ছে না, সেই কমপ্লিট ডার্ক রুমে সেলেনিয়ামের রেজিস্ট্যান্স হয় ম্যাক্সিমাম। কিন্তু যেই মোমেন্টে আমি সেলেনিয়ামের উপর লাইটকে ইনসিডেন্ট করব সঙ্গে সঙ্গে দেখব সেলেনিয়ামের রেজিস্ট্যান্স কমে গেছে।
যত লাইটের ইন্টেন্সিটি বাড়াবো তত সেলেনিয়ামের রেজিস্ট্যান্সের ভ্যালু কমতে থাকবে। আর কি, আর হচ্ছে প্রেসার। ম্যাক্সিমাম মেটালের কেসে যদি আমরা তাদের উপর প্রেসারকে ইনক্রিজ করাই তাহলে তাদের রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যায়। কেন? তার কারণ হচ্ছে, আমরা যদি সব থেকে ভালো এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি, একটা চারকোলের এক্সাম্পল নিয়ে দেখি। চারকোলের কেসে চারকোলের ভিতরে গ্যাপ আছে, তাহলে আমি যেই মোমেন্টে চারকোলটাকে নর্মাল কন্ডিশনে রাখছি ওই গ্যাপগুলোর ভিতরে এয়ার ফিল্ড হয়ে আছে। এয়ার হচ্ছে এ ভেরি ভেরি ব্যাড কন্ডাক্টর অফ কারেন্ট ইলেকট্রিসিটি, তাই জন্য চারকোলের রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি হাই ইন জেনারেল। এবারে আমি কি বলেছি, প্রেসার দেব। যেই মোমেন্টে প্রেসার দেব ওই গ্যাপের মধ্যে এয়ারগুলো বেরিয়ে যাবে। যেই গ্যাপের মধ্যে এয়ারগুলো বেরিয়ে যাবে চারকোলের পার্টিকেলগুলো খুব কাছাকাছি চলে আসবে, তার জন্য কি হবে, এয়ারটা চারকোলের ভিতর থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে যাবে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাই ইউজ করে কার্বন মাইক্রোফোন তৈরি করা হয়, যেখানে প্রেসারের উপর যখন আমরা কথা বলি, আমাদের যে মুখের থেকে কথা বলার সময় যে এয়ার প্রেসারটা পড়ে তার উপর ওই কার্বন মাইক্রোফোনের রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনক্রিজ ডিক্রিজ করে। তাহলে তিনটে প্যারামিটার আমাদের আরও মনে রাখতে হবে। এইটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জায়গাটার স্ক্রিনশটটা সবাই নিয়ে নাও। ম্যাগনেটিক ফিল্ড, লাইট আর প্রেসারের উপর রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে ভ্যারি করে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলবে সবাই। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল অ্যান্ড ইটস লিমিটেশনস। ওহমস ল কিন্তু ইউনিভার্সাল ল নয়, এটা মনে রাখবে। যে কোনো রকম মেটেরিয়াল মানে যে কোনো রকম কন্ডাক্টরের জন্য আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি না। যেরকম আমরা যদি গ্যাস ফিল্ড টিউবের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিকে ডিসচার্জ করি তার মধ্যে ওহমস ল অ্যাপ্লিকেবল হয় না। সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে ওহমস ল অ্যাপ্লিকেবল হয় না। ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে ওহমস ল অ্যাপ্লিকেবল হয় না। থার্মায়োনিক ভালভস মানে যেখানে টেম্পারেচারের উপর বেস করে ভালভগুলো কাজ করে সেখানে ওহমস ল কাজ করে না। তার মানে ওহমস ল তো ইউনিভার্সাল ল নয়ই, বরঞ্চ ওর প্রচুর লিমিটেশন আছে। তাহলে ওহমস ল কাদের জন্য অ্যাপ্লিকেবল? ওহমস ল সেই সমস্ত মেটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল যেখানে কারেন্ট এবং পোটেনশিয়াল ডিফারেন্স লিনিয়ারলি ভ্যারি করে, মানে তারা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। যেই মোমেন্টে এরা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে না, সঙ্গে সঙ্গে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো না। এবার তাহলে এটা কোথায় আমরা পাই? মোস্ট অফ দ্য মেটালিক কন্ডাক্টর কীরকম, যেগুলো আমাদের নর্মাল আমরা ইউজ করি, কপার, সিলভার, অ্যালুমিনিয়াম, যেগুলো আমরা গোল্ড, এগুলো সবই হচ্ছে ভেরি ভেরি গুড কন্ডাক্টর। এদের মধ্যে ওহমস ল আমরা চোখ কান বুঝে অ্যাপ্লাই করতে পারি। কেন পারি? তার কারণ এই কন্ডাক্টরগুলোর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন ওই কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্টটা হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল। যে সমস্ত সাবস্টেন্স ওহমস ল ফলো করে তাদেরকে আমরা বলি হচ্ছে ওহমিক কন্ডাক্টর অর লিনিয়ার কন্ডাক্টর। অ্যালয়ের মধ্যে 30% মেটাল অ্যালয় ওহমস লকে ফলো করে, ব্যাস এইটুকু হচ্ছে ওহমস লর লিমিটেশন। এর বাইরে যত ধরনের কন্ডাক্টর আছে তাদের কারোর ক্ষেত্রে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি না। তাহলে এবার যদি আমাকে ওহমস লকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলে তাহলে ওহমস লর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে? ওহমস লর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এই রকম, আই প্রপোর্শনাল টু ভি। তার মানে আই ভি এর উপর ডিপেন্ডেন্ট,
তাহলে ভি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটাকে আমি প্লট করেছি অ্যালং দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, আর আই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা প্লটেড হয়েছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। লিনিয়ারলি ভ্যারি করা, ডাইরেক্টলি প্রপোর্শনাল করা, তার মানে কি? তার মানে ভি যে রেটে বাড়বে আইও সেম রেটে বাড়বে, ভি যে রেটে কমবে আইও সেম রেটে কমবে। তাহলে এরকম কন্ডিশনে গ্রাফটা কীরকম হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এইবার আমরা যদি এই গ্রাফের স্লোপ ক্যালকুলেট করি, স্লোপ ক্যালকুলেশন আমরা সবাই জানি কি করতে হয়। যে গ্রাফটা থাকে তার উপরে আমরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্যান থিটার ভ্যালু ক্যালকুলেট করি। ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার মানে আই, বেস মানে ভি, আই ভার্সেস ভি মানে আই বাই ভি। আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? আই বাই ভি মানে হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কি? রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তাহলে পরে যদি গ্রাফটা হয় আই ভার্সেস ভি গ্রাফ, তাহলে সেই গ্রাফের স্লোপ কাকে ডিফাইন করবে? 1 বাই রেজিস্ট্যান্স, তার মানে কন্ডাক্টেন্সকে ডিফাইন করবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে যদি এরকম হতো, সাপোজ আমাকে দুটো লাইন এরকম দিয়েছে, এই নেগেটিভ পার্টটা এখন এই মোমেন্টে বাদ দেব। এরকম ধরা যাক দুটো লাইন দিয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে পার্পেল কালার। যদি আমাকে কোয়েশ্চেন করে যে হয় পার্পেল কালার একটা ডিফারেন্ট মেটালের ওহমস লর গ্রাফ, অরেঞ্জ কালারটা আরেকটা ডিফারেন্ট মেটালের ওহমস লর গ্রাফ, এই গ্রাফ থেকে আমাকে বের করতে বলল কার রেজিস্ট্যান্স বেশি, তোমাদের আনসার কি হবে? আমি আরেকবার রিপিট করছি, পার্পেল কালারটা ধরা যাক মেটাল 1-এর গ্রাফ ওহমস লর, অরেঞ্জ কালারের গ্রাফটা হচ্ছে সেকেন্ড মেটাল 2-এর গ্রাফ। এরকম একটা গ্রাফ দিয়ে আমাকে বলল এই গ্রাফ থেকে আমাকে এক্সপ্লেন করো মেটাল 1 আর মেটাল 2-র কার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি। পার্পল। পার্পেল। আচ্ছা, কেন পার্পেল? মানে স্যার টিআই গ্রাফে স্যার মানে লাইন আছে তো মানে মাঝখান দিয়ে গেছে। না, তা নয়। এই গ্রাফটা তো এরকম না হয়ে আরও এরকম হতে পারত বা এরকম হতে পারত। গ্রাফের তো নেচার সেম। এরকম কোয়েশ্চেন আসলে কি করবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমি প্রথমে কি লিখব? স্লোপ অফ দ্য পার্পেল গ্রাফ, মাঝখানে আমি একটু স্পেস ছাড়লাম, স্লোপ অফ দ্য অরেঞ্জ গ্রাফ। এবার আমাকে দেখে বলো তো এই পার্পেল গ্রাফ আর অরেঞ্জ গ্রাফের মধ্যে কার স্লোপটা বেশি? পার্পেলের স্লোপ বেশি না অরেঞ্জের স্লোপ বেশি? স্যার অরেঞ্জ। বাকি স্টুডেন্টরা কি বলছো শুনি? বাকি অরেঞ্জের স্লোপটা বেশি কেন? কারণ অরেঞ্জের গ্রাফটা অনেক বেশি স্টিপ বা খাড়া। তাহলে আমি এখানে কি লিখব? তাহলে আমি এখানে সিম্বলটা কি দেব? স্লোপ অফ দ্য পার্পেল গ্রাফ লেস দ্যান স্লোপ অফ দ্য অরেঞ্জ গ্রাফ। এটা লিখতে পারবো তো? এটা লেখা যাবে? আচ্ছা, এইবার স্লোপ মানে 1/r,
তাহলে আমি ইকুয়েশন ওয়াইজ কি লিখতে পারি, 1 বাই রেজিস্ট্যান্স অফ পার্পেল ইজ লেস দ্যান 1 বাই রেজিস্ট্যান্স অফ অরেঞ্জ গ্রাফ। এটা লেখা যাবে, এটা লিখতে পারবো। তাহলে এবারে আমাকে বলো রেজিস্ট্যান্স অফ পার্পেল আর রেজিস্ট্যান্স অফ অরেঞ্জ এদের মধ্যে রিলেশন কি হবে, আরপি গ্রেটার দ্যান আর ও হবে না আরপি লেস দ্যান আর ও হবে? এই ইকুয়েশনটা থেকে এটা বলো। কেউ কিছু জিজ্ঞাসা করবে? কি হবে? সবাই আনসার দিয়েছিলে পার্পেলের রেজিস্ট্যান্স বেশি হবে, সরি কি বলে অরেঞ্জের রেজিস্ট্যান্স বেশি হবে। আনসারটা রং, পার্পেলের রেজিস্ট্যান্স বেশি হবে। যদি অসুবিধা হয় তাহলে একটা নিউম্যারিক্যাল ভ্যালু দিয়ে চিন্তা করো, 1/5 ইজ লেস দ্যান 1/3, তাই তো? 1/5 এর ভ্যালু তো লেস দ্যান 1/3, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 5 ইজ গ্রেটার দ্যান 3। তো ঠিক একই রকম লজিকে এটা মেলাও। তাহলে অরেঞ্জের রেজিস্ট্যান্স বেশি নয়, অরেঞ্জের রেজিস্ট্যান্স কম। এইটা কিন্তু মনে রাখতে হবে, এই ভুলটা সবাই করে। যখন আই ভার্সেস ভি হবে, যে গ্রাফের স্লোপ যত বেশি হবে তার 1/r মানে কন্ডাক্টেন্সের ভ্যালু তত হাই। কন্ডাক্টেন্সের ভ্যালু হাই মানে কি, রেজিস্ট্যান্সের ভ্যালু তো কম। তাহলে কি মনে রাখবো, পার্পেলের রেজিস্ট্যান্স মানে যে গ্রাফটার স্লোপের ভ্যালুটা কম তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এই এক্সপ্লেনেশনটা বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এইবারে আমরা চলে আসব হচ্ছে আমাদের একটা পার্ট আছে যেটা হচ্ছে কালার কোডিং, কার্বন রেজিস্টার্স অ্যান্ড কালার কোডিং। রেজিস্টার্স মানে কি, যার ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে। তার মানে এদেরকে আমরা ইউজ করি কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্টকে কন্ট্রোল করতে, তার একটা ম্যাক্সিমাম ভ্যালু বা একটা লিমিটিং ভ্যালুকে সেট করতে। এই পারপাসে যে রেজিস্টারগুলো ম্যাক্সিমাম ইউজ হয় তাদেরকে বলা হয় কার্বন রেজিস্টার। কার্বন রেজিস্টারগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল মতো দেখতে, সিলিন্ডারের মতন। তার দুটো অ্যাক্সিয়াল অ্যাক্সিস থাকে যেগুলো লেগের মতো থাকে দুটো পার্টে, যাদেরকে আমরা খুব ইজিলি সার্কিটের সাথে কানেক্ট করতে পারি। বেসিক্যালি সেরামিক রড দিয়ে এই তার উপরে একটা মানে এই সেরামিক রডের সাথে খুব ফাইন করে আমরা কার্বনকে মানে গুঁড়ো করি, তাদেরকে মিক্স করে এই পার্টিকুলার রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ক্রিয়েট করা হয়। এখানে কার্বনের কম্পোজিশনটা প্রোভাইড করে নেসেসারি রেজিস্ট্যান্সের ভ্যালু। এবারে এই ভ্যালুগুলো কোথাও কোনো কার্বন রেজিস্টারের উপর লেখা থাকে না, সেখানে কিছু কালার ব্যান্ড থাকে। কীরকম কালার ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের থেকে আমাদেরকে রেজিস্টারের ভ্যালুটাকে বের করতে হয়, তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত। ধরা যাক এই রকম একটা ডায়াগ্রাম দিল, এই ডায়াগ্রামটা থেকে আমাকে এবার বের করতে হবে যে এই পার্টিকুলার রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। এইটা ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে একটা পার্টিকুলার চার্ট আছে বা টেবিল আছে, যে টেবিলটাকে আমরা ফলো করব এই ভ্যালুটাকে প্রেডিক্ট করার জন্য। টেবিলটা কীরকম, টেবিলটা আমি তোমাদের সবার সামনে আনছি, টেবিলটা ভালো করে দেখো।
প্রথমে টেবিলটা দেখি, তারপর আমরা এই ফিগারটাতে ফিরে আসব। টেবিলটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও, এইটা হচ্ছে আমাদের টেবিলটা। এদিকে আমাদের এখানে কালার রয়েছে, আমি বলে দিচ্ছি কি কি। কালারের দেখো কিছু ভ্যালুজ আছে, আবার সেই কালারের রেসপেক্টে কিছু মাল্টিপ্লায়ার ভ্যালু আছে, আর এই গোল্ড, সিলভার আর নো কালারে কোনো ভ্যালু নেই, আছে হচ্ছে টলারেন্স। ব্যাপারটা কীরকমভাবে কাজ করে সবাই ভালো করে ব্যাপারটাকে বোঝো। এই যে কালার কোডিংটা রয়েছে, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি, কালার ব্যান্ড, এই কালার ব্যান্ডের মধ্যে লেফট সাইড থেকে স্টার্ট করতে হবে। লেফট সাইডে প্রথম যে দুটো ব্যান্ড থাকবে, সেই ব্যান্ড দুটোকে আমাকে নিতে হবে এই ভ্যালুর রেঞ্জ থেকে। তার মানে আমার যদি একটা কোনো রেজিস্টারের ভ্যালু হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু হয় 20,000 ওহম, তাহলে এই 2020 ভ্যালুটা আমাকে প্রথম দুটো ব্যান্ডের থেকে কালেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট যে দুটো ব্যান্ড স্টার্টিং ফ্রম লেফট, এরা ইন্ডিকেট করছে রেজিস্ট্যান্সের ভ্যালুর প্রথম দুটো সিগনিফিকেন্ট ফিগারকে। তার মানে তাদেরকে আমি পাবো এই প্রথম কলাম থেকে। থার্ড যে ব্যান্ডটা রয়েছে বা থার্ড রিংটা যেটা রয়েছে, সেইটা আমাকে দেবে পাওয়ার অফ 10, যেটা দিয়ে মাল্টিপ্লাই করব। আর ফোর্থ যে রিংটা বা ব্যান্ডটা রয়েছে, এটা আমাকে দেবে অ্যাকিউরেসি অর টলারেন্স। অ্যাকিউরেসি অর টলারেন্স মানে যদি গোল্ড থাকে তাহলে ±5%। তার মানে যদি 100 হয় ভ্যালু, 100-এর 5% কত? 5। তার মানে ম্যাক্সিমাম 105 ওহম হতে পারে, মিনিমাম 95 ওহম হতে পারে। তার মানে 95 থেকে 105-এর মধ্যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করতে পারে। যদি সিলভার থাকে ফোর্থ ব্যান্ডটা, তাহলে টলারেন্সের ভ্যালু হচ্ছে 10%। তাহলে 100-এর 10% মানে 10, তার মানে 100 + 10 মানে আপার ভ্যালু 110, 100 - 10 মানে লোয়ার ভ্যালু 90। তার মানে 90 to 110 এই রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে পারে। আর যদি ফোর্থ ব্যান্ড না থাকে, তাহলে পরে কি হবে? তাহলে পরে সেটার টলারেন্স হচ্ছে 20%। 100-র 20% কত? 20। তার মানে 100 + 20 মানে আপার ভ্যালু 120, লোয়ার ভ্যালু হচ্ছে 80। তাহলে 80 থেকে 120 এই রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভ্যারি করতে পারে। তাহলে কি মনে রাখবে? প্রথম দুটো ব্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা তার প্রথম দুটো সিগনিফিকেন্ট ফিগার। থার্ড ব্যান্ডটা হচ্ছে 10-এর পাওয়ার কত দিয়ে মাল্টিপ্লাই করব। ফোর্থ ব্যান্ডটা হচ্ছে টলারেন্স। এবার এই ভ্যালুটাকে আমরা কিভাবে মনে রাখব? এই সিকোয়েন্সটাকে আমরা কিভাবে মনে রাখব? এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা এই রকম একটা সেন্টেন্সকে ফলো করি। সেন্টেন্সটা হচ্ছে এই রকম সেন্টেন্স। বি রয়, যে বোল্ড লেটারগুলো, এই বোল্ড লেটারের উপর কিন্তু কনসেন্ট্রেট করো। বি রয়, তার মানে প্রথম বি কি? ব্ল্যাক। নেক্সট বি কি? ব্রাউন। তারপর আর কি? রেড। ও অরেঞ্জ, ওয়াই ইয়েলো। তাহলে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, বি রয় হলো। অফ গ্রেট ব্রিটেন। নেক্সট হচ্ছে জি। এই জিটা কি? এই জিটা হচ্ছে গ্রিন। এই দেখো ইয়েলোর পর গ্রিন। তারপর গ্রেটের জি নেব, বাকিগুলো নেব না। তারপর হচ্ছে ব্রিটেন। এই বিটা কি? এই বিটা হচ্ছে ব্লু, গ্রিনের পর ব্লু। তারপরে কি? ভি স্ট্যান্ডস ফর ভায়োলেট, ভায়োলেট। নেক্সট হচ্ছে এগেন জি। এইবার জিটা কি হবে? এইবার জিটা হচ্ছে গ্রে। আর লাস্ট হচ্ছে কি? ডাব্লু। এই ডাব্লু হচ্ছে হোয়াইট।
তাহলে ভ্যালুটা কিভাবে বাড়ছে? ব্ল্যাক হচ্ছে 0, 0 1 2 3 4 5 6 7 8 9, বি রয় তার মানে ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো, গ্রেট ব্রিটেনের জি হচ্ছে গ্রিন, ব্রিটেনের বি হচ্ছে ব্লু, তারপরে ভেরির ভি হচ্ছে ভায়োলেট, গুডের জি হচ্ছে গ্রে, ওয়াইফের ডাব্লু হচ্ছে হোয়াইট। 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা ফলো করি তাহলে পরে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করার চেষ্টা করি। প্রথম ব্যান্ড কি? গ্রিন। গ্রিনের ভ্যালু কত? গ্রিনের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে প্রথম ডিজিট যেটা দেব সেই ডিজিটটা কত হবে? 5। নেক্সট ব্যান্ড কি? ভায়োলেট। ভায়োলেটের ভ্যালু কত? ভায়োলেটের ভ্যালু হচ্ছে 7। তাহলে সেকেন্ড ব্যান্ডের জন্য 7, তার মানে এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 57। প্রথম দুটো সিগনিফিক্যান্ট ফিগার পেলাম। এবার থার্ড ব্যান্ড আমি কি বলেছি? 10-এর পাওয়ার। থার্ড ব্যান্ডে কে রয়েছে? রেড। রেডের মাল্টিপ্লায়ার কত? ভালো করে দেখো, রেডের মাল্টিপ্লায়ার হচ্ছে 10⁻²। তাহলে পরে আমার এখানে মাল্টিপ্লায়ারে আমি লিখব 10⁻²। তাহলে 57 ইন্টু 10⁻²। তারপরে ফোর্থ ব্যান্ডটা কি রয়েছে? ফোর্থ ব্যান্ডটা রয়েছে সিলভার। সিলভারের জন্য আমাদের টলারেন্স কত? ±10%। তাহলে আমি এখানে কি দেব? ±10%। এই পুরো ফ্যাক্টরটা থাকবে হচ্ছে উইদিন ব্র্যাকেট। তার মানে আমার এই ভ্যালুটা কি দাঁড়ালো? 57কে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 5700। তাহলে 57 ইন্টু 10⁻² মানে এটা হচ্ছে 5.7 কিলো ওহম। আর এর টলারেন্স কত? এর টলারেন্স হচ্ছে ±10%। এইটা হচ্ছে এর ভ্যালু। তাহলে এই রকমভাবে ভ্যালুকে ডিটেক্ট করতে হয়। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes sir. Yes sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes sir. এবারে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এরকম কালার দেবে না, কোয়েশ্চেন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসবে। কিভাবে বলে দেবে? বলে দেবে প্রথম ব্যান্ডের কালারটা ওয়ার্ডে লেখা থাকবে। ধরো এটা যদি কোয়েশ্চেন হতো তাহলে বলে দিত 4টে ব্যান্ড রয়েছে, ফার্স্ট ব্যান্ড গ্রিন, সেকেন্ড ব্যান্ড ভায়োলেট, থার্ড ব্যান্ড রেড, ফোর্থ ব্যান্ড সিলভার। এর রেজিস্ট্যান্সের ভ্যালু কত? কোয়েশ্চেনে এইভাবে আসবে। কারণ ডায়াগ্রাম কোয়েশ্চেনে দিতে পারবে না, কারণ ডায়াগ্রাম কোয়েশ্চেনে দিলে কোয়েশ্চেনকে কালার প্রিন্ট আউট করাতে হবে, সে তো হবে না। সেই কারণের জন্য তখন স্টেটমেন্টের ফর্মে লিখে দেবে। তাহলে প্রথম দুটো ব্যান্ড আমাদের সিগনিফিকেন্ট ফিগারের ফার্স্ট দুটো ডিজিট, থার্ড ব্যান্ড মাল্টিপ্লায়ার, ফোর্থ ব্যান্ড ±10%। তাহলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব। এইটা হয়ে গেল আমাদের কার্বন রেজিস্টার অ্যান্ড কালার কোডিং। এইবারে আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট একটা জায়গাতে। সেটা কি? সেটার নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। সবাই আমরা ভাবি ইলেকট্রোমোটিভ ফোর্স তার মানে এটা একটা ফোর্স। না, ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকচুয়ালি কোনো ফোর্স নয়। এটা কীরকম? ধরা যাক আমি দোকান থেকে একটা ব্যাটারি কিনে আনলাম। ওই ব্যাটারিটার গায়ে কখনো খেয়াল করে দেখেছো 1.5 ভোল্ট লেখা থাকে? জেনারেল যে ব্যাটারিগুলো আমাদের দোকানে পাওয়া যায়, কেউ দেখেছো? ব্যাটারির গায়ে 1.5 ভোল্ট লেখা থাকে। এটা ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? ভ্যালুটা হচ্ছে আমরা যদি একটা সোর্স নিই, সেই সোর্সটা একটা ব্যাটারি হতে পারে, সেল হতে পারে, কোনো জেনারেটর হতে পারে, যা খুশি হতে পারে। সেইটা থেকে যখন
কোনো কারেন্ট ড্র করা হচ্ছে না, তার মানে তাকে যখন কোনো সার্কিটের মধ্যে আমি কানেক্ট করিনি, তখন ওই সোর্সের যে দুটো টার্মিনাল আছে, সোর্সের একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল, সেই টার্মিনাল দুটোর মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স, সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু বেসিক্যালি একটা পোটেনশিয়াল ডিফারেন্স। কার পোটেনশিয়াল ডিফারেন্স? সোর্সের দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কখন সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি নেব? যখন আমাদের সোর্স থেকে কোনো কারেন্টকে ড্র করা হচ্ছে না, তার মানে সোর্সটা রয়েছে ওপেন সার্কিট কনফিগারেশনে। 1 মিনিট দাঁড়াও স্যার, আমি ক্লাসটা নিয়ে একটু ফোন করি স্যার। না, ওগুলো হচ্ছে 1/10 বোধ হয়, 0.1। হ্যাঁ হ্যাঁ, ওটা 1 সেকেন্ড, ওটা 1, ওটা 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা অ্যাকচুয়ালি কি? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কখন নেব? যখন ব্যাটারির সঙ্গে কোনো সার্কিট কানেক্টেড নেই, তার মানে ব্যাটারির থেকে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো। এই অবধি সবাই বুঝতে পেরেছো? তাহলে সিচুয়েশনটা কি? এই জায়গাটা, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ এ সোর্স when no current is flowing through the circuit। এইবার একটা সার্কিটে যখন আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করে সার্কিটকে ক্লোজ করিনি, সার্কিটটা ওপেন রয়েছে, তার মানে এই ব্যাটারিটা বা সোর্সটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ও প্রোভাইড করতে পারে। এটা হলো ডেফিনেশন। এবার বেসিক্যালি জিনিসটাকে আমি একটু বোঝার চেষ্টা করি, জিনিসটা কি। ইএমএফ কোনো ফোর্স হলো না, কিন্তু তাহলে নামটা ফোর্স হলো, এটা কোনো ফোর্স নয়, এটা পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স থাকা মানে কি? কারেন্ট ফ্লো করবে। তাহলে যেই মোমেন্টে আমি সার্কিটটাকে ক্লোজ করে দেব, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যেটা ইলেকট্রোমোটিভ ফোর্সটা, সেটা এবার সার্কিটের মধ্যে কারেন্টকে ড্র করবে, কারেন্টকে ড্রাইভ করবে। এবার এই ইলেকট্রোমোটিভ ফোর্সের এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কিভাবে তৈরি হচ্ছে? ওই এনার্জি সোর্সের ভিতরে ইন্টারনাল প্রসেস থেকে তৈরি হচ্ছে। এই কার মাইক অন আছে? মাইক অফ করো। যদি আমার ব্যাটারি হয়, তাহলে ব্যাটারির মধ্যে ইলেকট্রোলাইটিক পেস্ট থাকে, ইলেকট্রোড থাকে, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। যদি আমি একটা সেল নিই, তাহলে তার মধ্যে ইলেকট্রোলাইটিক সলিউশন থাকবে, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। যদি জেনারেটর নিই, জেনারেটরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান হয়। তাহলে ইএমএফটা ডেভেলপ করছে কিভাবে? সোর্সের ইন্টারনাল প্রসেস বা মেকানিজম থেকে। এবার আমরা সিম্পলিসিটির জন্য একটা ব্যাটারিকে কনসিডার করলাম। ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশান, ওর যে দুটো টার্মিনাল, তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্সকে তৈরি করছে। কিভাবে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে? একটা টার্মিনালের মধ্যে এক্সেস ইলেকট্রনকে প্রডিউস করছে, অন্য টার্মিনালের মধ্যে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনকে প্রডিউস করছে। যে টার্মিনালে এক্সেস অফ ইলেকট্রনের ব্যাটারির প্রডিউসড হয়, সেই টার্মিনালটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আর যে টার্মিনালে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন আছে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে, সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তাহলে দুটো টার্মিনালের মধ্যে ব্যাটারির কেমিক্যাল রিয়াকশানের জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, কারণ সেখানে চার্জটা সেপারেট হয়ে গেল। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ। যেই মোমেন্টে আমি সার্কিটকে ক্লোজ করছি, ইলেকট্রন যে টার্মিনালে সারপ্লাস আছে, এক্সেস আছে, সেখান থেকে কোন টার্মিনালের দিকে যাবে? যে টার্মিনালে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ডেফিসিয়েন্সি রয়েছে। তাহলে যেই মোমেন্টে ইলেকট্রন
মুভ করা শুরু করলো নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট, তার এফেক্টে আমরা কি পেলাম, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, দ্য কনভেনশনাল ইলেকট্রিক কারেন্ট। তার মানে ইলেকট্রিক কারেন্ট এবার ক্রিয়েটেড হলো। তাহলে আমি একবার রিপিট করছি ব্যাপারটা। ব্যাটারির ভিতরে কি হচ্ছে, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, যেটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে বিটুইন দ্য টু ইলেকট্রোড বা টু টার্মিনাল। কিভাবে ক্রিয়েট করছে, চার্জকে সেপারেট করে। একটা টার্মিনালের মধ্যে এক্সেস অফ ইলেকট্রনকে প্রডিউস করছে, আরেকটা টার্মিনালের মধ্যে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি তৈরি করছে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ। যেই মোমেন্টে আমি ব্যাটারির সঙ্গে সার্কিটকে কানেক্ট করছি, যে টার্মিনালে ইলেকট্রন সারপ্লাস হয়ে আছে সেই টার্মিনাল থেকে এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে যে টার্মিনালে ইলেকট্রনের ঘাটতি বা ডেফিসিয়েন্সি রয়েছে সেদিকে ইলেকট্রন ফ্লো করছে। ফ্রি ইলেকট্রনের ফ্লো মানে অপোজিট সেন্সে কনভেনশনাল ইলেকট্রিক কারেন্ট। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো যেটা বললাম? Yes sir. আচ্ছা, তাহলে পরে তাহলে আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে দিলাম। এই পোর্শনটা একটা স্ক্রিনশট সবাই নিয়ে নাও চট করে। নেওয়া হলে বলবে। স্ক্রিনশট নিয়েছো সবাই? বাকি স্টুডেন্টদের নেওয়া হয়েছে? Yes sir. আচ্ছা, এবার তাহলে যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে ইএমএফ এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি হবে? ইএমএফ এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। কেন, এটাই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পোটেনশিয়ালে পড়েছিলাম। এ তো পোটেনশিয়াল ডিফারেন্স, আর তো কিছু নয়। তার মানে কি, তার মানে কিউ অ্যামাউন্টের চার্জকে সার্কিটের মধ্যে দিয়ে একবার পুরো ঘুরিয়ে আনতে সোর্সটা যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করে সেটাই হচ্ছে ওই সোর্সের ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে আমরা কি বলতে পারি, সো উই ক্যান সে ইএমএফ ইজ দ্য এনার্জি ওয়ার্ক ডান মানে এনার্জি সাপ্লাইড পার ইউনিট চার্জ। ইএমএফ সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes sir. আচ্ছা, এবার নেক্সট হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। এই জিনিসটা কি ভালো করে দেখো। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রামকে নেব। ডায়াগ্রামটা এরকম একটা ডায়াগ্রাম ধরা গেল, নেওয়া হলো। এবারে সার্কিটটা কিন্তু কানেক্টেড। তার মানে কি, তার মানে এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছি, যে ডটেড একটা বক্স, এইটা হচ্ছে আমার সেল বা ব্যাটারি। এর ভিতরে সিম্বলিক্যালি দেখো দুটো কম্পোনেন্ট আঁকা রয়েছে। এই স্মল এ স্মল বি বোঝাচ্ছে নেগেটিভ ইলেকট্রোড পজিটিভ ইলেকট্রোড, এই এপসাইলেন সিম্বলটা বোঝাচ্ছে হচ্ছে ইএমএফ। এইখানে একটা দেখো স্মল আর দিয়ে একটা জিনিস বলা হয়েছে এটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। এই সিগনিফিকেন্সটা কি আমি একটু বাদে বলছি। আর মানে এটা সাম কাইন্ড অফ অপোজিং ফোর্স বা রেজিস্ট্যান্স। এটা ব্যাটারির ভিতরে। বাইরে এই যে ক্যাপিটাল আরটা রয়েছে এটা হচ্ছে আমার এক্সটার্নাল সার্কিটের যে রেজিস্ট্যান্সটা আমি কানেক্ট করেছি বা লোড যেটা কানেক্ট করেছি তার রেজিস্ট্যান্স। এবার ব্যাপারটা কি হয়, যেই মোমেন্টে সোর্সের থেকে আমি কারেন্টকে ড্র করব, সোর্সের ভিতরে ওই ইলেকট্রোলাইটিক পেস্ট ইলেকট্রোড এদের কম্বিনেশানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েটেড হয়। তাহলে এই সোর্সের মধ্যে থেকে যেই মোমেন্টে আমি কারেন্টকে ড্র করা স্টার্ট করছি, সোর্সের ইনসাইডে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যার জন্য পোটেনশিয়াল ড্রপ হয়। এই পোটেনশিয়াল ড্রপটা ইনসাইড দ্য ব্যাটারি বা ইনসাইড দ্য সোর্স হয়। এই যে ব্যাটারির ভিতরে
যা টোটাল কম্পোনেন্ট আছে তারা যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সটাকে প্রোভাইড করে সেইটাকে সিম্বলিক্যালি এই স্মল আর দিয়ে ড্র করা হয়। এই স্মল আর এর নাম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি অর সেল। এটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা বেসিক্যালি ওই ব্যাটারির ভিতরে ইলেকট্রোলাইটিক পেস্ট, তার নেচার, তার কনসেন্ট্রেশন, ইলেকট্রোড কি মেটাল দিয়ে তৈরি, কতটা অ্যামাউন্টে ইলেকট্রোড ওই ইলেকট্রোলাইটের মধ্যে ইনসার্টেড আছে, এরকম ভেরিয়াস প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ক্রিয়েটেড হয়। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যেই মোমেন্টে কারেন্টের ফ্লোর মধ্যে পড়বে অটোমেটিক্যালি কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হবে। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সিম্বলিক্যালি দেখিয়ে তার দুটো এন্ডকে সি আর ডি পয়েন্ট বলা হয়েছে। তাহলে আমি যদি বের করতে চাই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে স্মল ভি দিয়ে লিখব, আর এক্সটার্নাল রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে ক্যাপিটাল ভি দিয়ে লিখব। তাহলে স্মল ভি কার অ্যাক্রসে হচ্ছে, সি এবং ডি পয়েন্টের অ্যাক্রসে হচ্ছে, তাহলে স্মল ভি সাফিক্স সিডি ইজ ইকুয়াল টু কী হবে, সার্কিটে বলছে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমাদের ওহমস ল কি, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, তাহলে আমি আই ইন্টু স্মল আর করব। এই ইকুয়েশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তৈরি হলো, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি কখনো কোনো কাজে পাবো না, এটা সব সময়তে লস্ট হবে। সেই জন্য এর আরেকটা নাম, দিস পোটেনশিয়াল ডিফারেন্স ইজ অলসো কল্ড লস্ট ভোল্ট অর ইনার পোটেনশিয়াল ড্রপ। লস্ট ভোল্ট অর ইনার পোটেনশিয়াল ড্রপ। লস্ট ভোল্ট কেন, কখনো এটাকে আমি পাবো না। এইবার তোমরা নিজেরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবে, যখন কারেন্ট সার্কিটে ব্যাটারি থেকে সার্কিট কানেক্ট হবার পর যখন কারেন্ট ফ্লো করতে থাকে, এই অবস্থাতে আমি যদি এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে একটা মাল্টিমিটারকে কানেক্ট করে তার পোটেনশিয়াল ডিফারেন্সকে মাপতে চাই, তখন আমরা কি পাই, তখন আমরা যে ভ্যালুটা পাই সেটা ইএমএফের ভ্যালুর থেকে সব সময়তে কম। এবারে এই অবস্থাতে আমি কি দেখতে পাচ্ছি, আমার এই ব্যাটারির দুটো টার্মিনাল, একটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল এ আর আরেকটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল ডি। তাহলে পরে আমাকে যদি বলে যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি, তাহলে সেটা আমি কি লিখব, যদি আমি সেটাকে লিখি ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে, ফিগারে দেখো ডি পয়েন্টটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এ পয়েন্টটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তাহলে পরে ডি পয়েন্ট হচ্ছে হায়ার পোটেনশিয়ালে, এ পয়েন্ট হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে, তাহলে পরে আমি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কি পাবো, ভি ইজ ইকুয়াল টু ভিডি মাইনাস ভি এ। এইটা ম্যাথামেটিক্যালি কি হবে, এই এবারে বাইরে চলে এসো, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার মধ্যে কি রয়েছে, এ পয়েন্টটার সঙ্গে রেজিস্ট্যান্সের বা এক্সটার্নাল লোডের এফ পয়েন্ট কানেক্টেড, এ আর এফ দেখো কানেক্টেড, আবার ডি পয়েন্টের সাথে ই পয়েন্টটা কানেক্টেড। তাহলে পরে এই যে পোটেনশিয়াল টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ব্যাটারি আমি যা পাচ্ছি, সেটা এই দুটো পয়েন্টের টার্মিনাল পোটেনশিয়াল, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে ব্যাপারটা বোঝো।
ব্যাটারির এ টার্মিনালের সাথে তার দিয়ে কানেক্টেড রয়েছে এক্সটার্নাল রেজিস্টারের এফ টার্মিনাল, ব্যাটারির বি এর সঙ্গে ডি কানেক্টেড, তাহলে বিও রয়েছে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, ডিও পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, ডি এর সাথে তার দিয়ে কানেক্টেড রয়েছে এই রেজিস্টারের ই টার্মিনাল। তাহলে এ আর ডি এই দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবো সেইটা এই এক্সটার্নাল রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সেম হবে। এটা হবে তো? এই অবধি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা Yes, sir. আচ্ছা, এইবার ভালো করে দেখো, আমি যদি ভিডি মাইনাস ভিএ কে লিখতে চাই, এটা তোমাদের বোঝার জন্য বলছি, ভালো করে দেখো, ভিডি মাইনাস ভিএ কে যদি আমি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারি? ভিডি মাইনাস ভিএ কে লিখতে গেলে পরে আমি দেখতে পাচ্ছি এই দুটো টার্মিনালের মাঝখানে কি কি আছে, একটা আছে হচ্ছে ইএমএফ ই, আর আরেকটা কি রয়েছে, এই আর এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ হয়েছে সেই ভি সাফিক্স ডি, কারণ এ আর ডি পয়েন্টের মধ্যে এই দুটো ঘটনাই ঘটছে। তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি ভিডি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ই প্লাস ভিসিডি, এটা লিখতে পারি? এটা কি লিখতে পারি? কি মনে হয়? এটা লিখতে পারবো না পারবো না? ব্যাস, হ্যাঁ স্যার। কারোর কোনো আনসার নেই। কি বলো, কেউ পারবো না পারবো না? সবাই এরকম চুপ করে গেলে কেন? স্যার ওই লাস্ট লাইনটা স্যার আবার স্যার। আমি বলছি যে ডি আর এ পয়েন্টের মাঝখানে কে কে আছে, একটা ব্যাটারি রয়েছে, তার একটা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে ভিএম মানে ভিডি মাইনাস ভিএ সমান, আমি এই ইকুয়েশন এই ইএমএফ আর এই পোটেনশিয়াল ডিফারেন্স দুটো অ্যাড করে লিখতে পারবো না পারবো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পারবো না রোহিত। কেন পারবো না? আমি যদি এটা লিখি তার মানে কি? তার মানে ব্যাটারির টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ইএমএফ এর থেকে বেশি। আমি একটু আগে কি বললাম? ইএমএফ হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা একটা ব্যাটারি বা সোর্স প্রোভাইড করতে পারে। তাহলে এটা যদি আমি পজিটিভ সিম্বল দিয়ে লিখি তাহলে পরে তো ইএমএফ এর থেকে তো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হয়ে গেল। তাহলে এইটা নয়, এটা সব সময় হবে হচ্ছে মাইনাস। কেন মাইনাস? কারণ এটা লস্ট হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা কি দাঁড়ালো? সেটা হলো ভি ইজ ইকুয়াল টু টার্মিনাল মানে ইএমএফ অফ দ্য সেল মাইনাস আই ইন্টু আর। এবার কি হয়, যখন ব্যাটারিটা নতুন থাকে তখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা থাকে অলমোস্ট জিরো। তাই জন্য নতুন ব্যাটারি যেটা কখনো ইউজ হয়নি সেই ব্যাটারিটা থেকে আমরা ইএমএফ এর ভ্যালু আর টার্মিনাল পোটেনশিয়ালের ভ্যালু অলমোস্ট সেম পাই। কিন্তু যত আমরা ব্যাটারিকে ইউজ করতে থাকি তত এই ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশান হওয়ার জন্য এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ করতে থাকে। তার মানে এই যে আইআর যেটা লস্ট হচ্ছে সেই ভ্যালুটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে। ইনক্রিজ করতে 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 এমন একটা টাইম আসে যে টাইমে আর আমরা ব্যাটারির থেকে এফেক্টিভলি কোনো কারেন্টকে ড্র করতে পারি না। তখন আমাদের ব্যাটারিটাকে চেঞ্জ করতে হয়, ডিসকার্ড করে দিতে হয়। তাহলে পরে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কখন পাচ্ছি? যখন ব্যাটারি থেকে আমরা কারেন্টকে ড্র করছি।
ইএমএফ কখন পাচ্ছি? আমরা সেম ব্যাটারির দুটো ইলেকট্রোডের মধ্যে বা দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি যখন কোনো কারেন্ট ড্র হচ্ছে না। কারেন্ট ড্র হলে সাথে সাথে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু লস্ট ভোল্টের জন্য ইএমএফ এর থেকে কমে যাবে। এই যে ভিটা এখন আমি পাচ্ছি, এই ভিটাই আমরা এই এক্সটার্নাল রেজিস্টারের অ্যাক্রসে পাই। তাহলে পরে আমি যদি পুরো জিনিসটাকে জিস্ট করি তাহলে কি দাঁড়ালো? ইএমএফ হচ্ছে একটা কারেন্ট সোর্স থেকে যখন কোনো কারেন্ট নেওয়া হচ্ছে না, ড্রাইভ করানো হচ্ছে না, তখন তার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে এটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স। আর যখন ওই সোর্সের থেকে সার্কিট কানেক্ট করে তার থেকে কারেন্টকে ড্র করা হচ্ছে, সেই অবস্থাতে ওই সোর্সের দুটো টার্মিনালের মধ্যে আমি যে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ওই ব্যাটারির টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, এবং যেটা সবসময়তে ব্যাটারির ইএমএফ বা সোর্সের ইএমএফের থেকে এই লস্ট ভোল্ট অ্যামাউন্টের কম হবে। এবার যত বেশি লস্ট ভোল্ট হবে তত টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা কমে যাবে। এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কে কিছু জিজ্ঞাসা করবে? হ্যাঁ স্যার। স্যার বলছি আরেকবার বলে দিন না, ঠিক বুঝলাম না। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কখন পাচ্ছি অনিরুদ্ধ? যখন সার্কিটের সাথে ব্যাটারিটা কানেক্টেড নেই। তাহলে ব্যাটারির সঙ্গে যদি সার্কিট কানেক্টেড না থাকে তাহলে কি ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো করবে না করবে না? করবে না। তাহলে এই অবস্থাতে ওই ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবো সেটা হবে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে ব্যাটারির ইএমএফ। এইবার যেই মোমেন্টে আমি সার্কিটটা কমপ্লিট করলাম, কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, ব্যাটারির ইনসাইডে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, এবং ব্যাটারির ইনসাইডে কি রয়েছে? ইলেকট্রোলাইটিক পেস্ট রয়েছে বা সলিউশন রয়েছে, ইলেকট্রোড রয়েছে। এদের কম্বিনেশানে ইনসাইড দ্য ব্যাটারি একটা ইন্টারনাল অপোজিং ফোর্স ক্রিয়েটেড হচ্ছে, যাকে আমি বলছি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কারেন্টের উপর একটা অপোজিশন দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে কি হচ্ছে? এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হচ্ছে, যেটা এই স্মল ভি দিয়ে লেখা হয়েছে। এটা সব সময়তে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি কখনো এফেক্টিভলি পাচ্ছি না, সেই জন্য এটার নাম হচ্ছে লস্ট ভোল্ট। তাহলে পরে আমি এই অবস্থায় যখন কারেন্টটা ড্রাইভ করছে সার্কিটে, কারেন্টটা ফ্লো করছে সার্কিটে, তখন যদি আমি ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করি, তাহলে আমি কি দেখব? ইএমএফের থেকে লস্ট ভোল্টটা সাবট্র্যাক্টেড বা ডিডাক্টেড হয়ে যাওয়ার পর যে অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্সটা থেকে যাচ্ছে সেইটা হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি, এবং সেটাই হচ্ছে এই এক্সটার্নাল রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ইএমএফের থেকে যদি লস্ট ভোল্ট বা ইনার পোটেনশিয়াল ড্রপটা সবসময় মাইনাস হয়, তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ইএমএফ অফ দ্য ব্যাটারির থেকে সব সময়তে কম হবে, লেস হবে। বোঝা গেল? ইয়েস স্যার। সবাই সবার কাছে ক্লিয়ার তো ব্যাপারটা এবারে? আচ্ছা, একটা কথাই মনে রাখবে, ব্যাটারি যখন একদম নতুন ইউজ করা হয়নি তখন এই স্মল আর এর ভ্যালুটা থাকে অলমোস্ট জিরো। যেই আমরা ব্যাটারিটাকে ইউজ করতে থাকি এই আর এর ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। যদি এটা না হতো তাহলে পরে আমরা একটা ব্যাটারিকে
কন্টিনিউয়াসলি ইনক্রিজ মানে ইউজ করে যেতে থাকতাম টাইম অ্যান্ড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন, আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হতো না। এইবারে আমরা চলে আসছি কম্বিনেশন অফ রেজিস্টার্স। আমরা ক্যাপাসিটারের কেসে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন পড়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই সিরিজ প্যারালালটা রেজিস্টারের কেসে যা হয় ক্যাপাসিটারে তার উল্টো হয়। তাহলে প্রথম আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কেস 1, রেজিস্টার্স ইন সিরিজ। খুব ভালো কথা, এটা শুভশ্রী ম্যাডাম ক্লাসে বলেছেন। আমি যদি জিজ্ঞাসা করি রেজিস্টারগুলোকে যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে কারেন্ট আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে কোন ফ্যাক্টরটা সবকটা রেজিস্টারের জন্য সেম হবে? কে আনসার দেবে? যদি আমি রেজিস্টারগুলোকে সিরিজে কানেক্ট করি তাহলে পরে ওই রেজিস্টারগুলোর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু সেম হবে, নাকি প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করবে? কোনটা হবে? সেম কারেন্ট ফ্লো হবে আর পোটেনশিয়াল ডিফারেন্স হবে। কারেক্ট, ভেরি গুড। তাহলে এই জিনিসটা হবে কি হবে? যখনই আমি রেজিস্টারগুলোকে সিরিজে কানেক্ট করব আমাদের ব্যাটারি থেকে কারেন্টটা এ পয়েন্টে আসার পর ওর কাছে আর কোনো ডিফারেন্ট পাথ নেই। ওকে যদি ডিতে রিচ করতে হয় তাহলে R1 R2 R3 এদের মধ্যে দিয়েই ফ্লো করতে হবে। তার মানে যখন রেজিস্টারকে আমরা কানেক্ট করব এন্ড টু এন্ড সাকসেশন তখন আমরা বলবো রেজিস্টারগুলো কানেক্টেড রয়েছে সিরিজে। যখন রেজিস্টার কানেক্টেড থাকবে সিরিজে তখন কারেন্ট থ্রু ইচ রেজিস্টার সেম হবে। তাহলে আমরা কি মনে রাখবো? হোয়েন দ্য রেজিস্টার্স আর কানেক্টেড ইন সিরিজ কারেন্ট থ্রু ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্টার ইজ অলওয়েজ দ্য সেম। এবার প্রত্যেকটা রেজিস্টারের আলাদা আলাদা রেজিস্ট্যান্স, তাহলে তার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করলে আমরা কি দেখব? ডিফারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হচ্ছে। তাহলে ফার্স্ট রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ওহমস ল অ্যাপ্লাই করলে হবে IR1। সেকেন্ড রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ওহমস ল থেকে IR2। থার্ডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে IR3। এই তিনটে ভ্যালু পেয়ে গেলাম। তাহলে পরে এবার যদি আমাকে এ আর ডি পয়েন্টের মধ্যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলে তাহলে কি করব? V1 V2 আর V3 কে অ্যাড করে দেব। তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সকে আমি যদি V বলি তাহলে V হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে পরে আমরা সিম্পলিফাই যদি মানে সিম্পলি পুট করি আইটা কমন নিতে পাচ্ছি, ইকুয়েশনটা পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এইবার আমাকে কি করতে হবে? একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আনতে হবে। একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা উচিত নয়, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টারকে আনতে হবে। কিভাবে আনতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা করতে হবে। এই ইকুইভ্যালেন্ট বা সিঙ্গেল যে রেজিস্টারটা, এই রেজিস্টারটাকে আমরা সেম এ আর ডি পয়েন্টের মধ্যে কানেক্ট করব। এই সিঙ্গেল রেজিস্টারটাকে আমি বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন। যদি আমি দেখি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টারের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করেছিল এই সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। আর
এ আর ডি পয়েন্টের মধ্যে যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স আমি পেয়েছিলাম, এখানে সিঙ্গেল রেজিস্টারের অ্যাক্রসেও পোটেনশিয়াল ডিফারেন্স এক্স্যাক্টলি সেম। তার মানে এই সিঙ্গেল রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে এই ভি এর সাথে সেম হতে হবে, আর এখানে ইন্ডিভিজুয়াল রেজিস্টারগুলোর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, এখানে সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্টকে ফ্লো করতে হবে। যদি এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করে, তাহলে পরে আমরা এই সিঙ্গেল রেজিস্টারটাকে বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্টার অফ দ্য কম্বিনেশন, আর এই সিঙ্গেল রেজিস্টারের রেজিস্ট্যান্সকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে পরে আমরা যদি ফর দ্য সিঙ্গেল রেজিস্টার আমরা যদি ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে এই রকম। ওহমস ল আবার আগের মতো অ্যাপ্লাই করব, তাহলে পরে আমার এখানে ইকুয়েশনটা হবে ভি সেম পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু আই ইন্টু আর এস। এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 দিই, তাহলে 1 আর 2 এর লেফট হ্যান্ড সাইড সেম পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিনোট করছে। তাহলে যদি সেম পোটেনশিয়াল ডিফারেন্সকে ডিনোট করে, তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে আমি ইকুয়েট করতে পারি। তাহলে যদি আমি 1 আর 2 এর যদি আমি রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করি, তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি আসবে? আই ইন্টু আর এস, যেটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে বোথ সাইড থেকে আইটা সেম বলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে ইকুয়েশনটা হচ্ছে আর এস ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. তাহলে পরে আমরা কি দেখতে পেলাম? যদি রেজিস্টারগুলোকে আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে সিম্পলি আমাকে সাম আপ করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। দেখো সবার কাছে ক্লিয়ার তো? Yes, sir. ওকে, এইবারে আমরা করব সেকেন্ড কেস, রেজিস্টার্স ইন প্যারালাল। এবারে আমাদের কোন প্যারামিটারটা সেম থাকবে? আগের বারে কারেন্ট সেম ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা আলাদা হয়েছিল। এবার কি হবে? কারেন্টটা ডিফার করবে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। কেন? এই ডায়াগ্রামটাকে যদি আমরা ফলো করি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি এ আর বি পয়েন্টের মধ্যে তিনটে রেজিস্টারকে কানেক্ট করা হয়েছে। তাহলে ফার্স্ট রেজিস্টার, সেকেন্ড রেজিস্টার, থার্ড রেজিস্টার, এদের সবার কমন পয়েন্ট এ আর বি। এ কানেক্টেড রয়েছে ব্যাটারির পজিটিভ পোটেনশিয়াল কি বলে পজিটিভ টার্মিনালের সাথে, আর বি কানেক্টেড রয়েছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে। তাহলে এই ব্যাটারিটা যে অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউস করছে, সেটা এ আর বি এর মধ্যে অ্যাপিয়ার করছে। এবার প্রত্যেকটা রেজিস্টার যেহেতু একই সেম কমন দুটো পয়েন্টের মধ্যে কানেক্টেড, তাহলে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে সেম। কিন্তু এবার কি হচ্ছে? কারেন্ট যখন এ পয়েন্টে রিচ করছে, কারেন্টের কাছে তিনটে ব্রাঞ্চ রয়েছে, তিনটে পাথ রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রেজিস্ট্যান্স অ্যাভেলেবেল ইন দ্যাট পাথ, কারেন্ট কি করছে? নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর ওয়ান, আর টু, আর থ্রির মধ্যে যার ভ্যালু মিনিমাম সেই পাথে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, আর যার ভ্যালু ম্যাক্সিমাম সেই পাথে মিনিমাম কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে কারেন্ট এবার স্প্লিট করছে। তাহলে পরে আমি কি মনে রাখবো? হোয়েন রেজিস্টার্স আর কানেক্টেড ইন প্যারালাল, potential difference across each
ইন্ডিভিজুয়াল রেজিস্টার মাস্ট অলওয়েজ বি দ্য সেম। আগের বারে আমরা পেয়েছিলাম কারেন্ট থ্রু ইন্ডিভিজুয়াল রেজিস্টার মাস্ট অলওয়েজ বি দ্য সেম, এবারে আমরা পাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম। এবারে আমাদের ইকুয়েশন লিখতে হবে। আমার সার্কিট ডায়াগ্রাম কি বলছে, টোটাল কারেন্ট যেটা এই ব্যাটারি থেকে এক্সট্র্যাক্টেড হচ্ছে সেটা আই। এই আইটাই তিনটে ব্রাঞ্চে ভেঙে গেছে। আমরা জানি চার্জকে আমরা কখনো ক্রিয়েট করতে পারি না, চার্জকে আমরা কখনো ডিস্ট্রয় করতে পারি না। তার মানে টোটাল যে কারেন্টটা ব্যাটারি থেকে এক্সট্র্যাক্টেড হচ্ছে সেটা I1 I2 I3 কি হবে, অ্যালজেব্রাইক সামের সঙ্গে সমান। এইবার আমি যদি প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে লিখতে চাই, তাহলে ফার্স্ট রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, I1 R1। সেকেন্ড রেজিস্টার, তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, অলরেডি বলে দিয়েছি, কিন্তু কারেন্ট আলাদা আলাদা, রেজিস্ট্যান্স আলাদা, I2 R2। আর থার্ডের অ্যাক্রসে কি হবে, I3 R3। তাহলে এই যে আমরা তিনটে ভ্যালু পেলাম, প্রত্যেকটা ভ্যালু থেকে এবার যদি আমি I1 ক্যালকুলেট করতে চাই ফার্স্ট ভ্যালু থেকে, মানে প্রত্যেকটা থেকে আমি কারেন্ট বের করব, তাহলে I1 কত হবে, V/R1। তাহলে এই প্যাটার্নটাকে যদি আমি ফলো করি তাহলে পরে সেকেন্ড কারেন্ট I2 কি লিখব, I2 লিখব V/R2। আর থার্ড কারেন্ট I3 কি লিখব, V/R3। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার কি করব, ওই ইকুয়েশনে পুট করে দেব। তাহলে ওই ইকুয়েশনটাতে যদি পুট করে দিই এই I = I1 + I2 + I3, তাহলে পরে আমি ইকুয়েশনটা কি পাবো, এ দেখো এরকম একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে। এই ইকুয়েশনটার আমি নাম দিলাম সাপোজ ইকুয়েশন নাম্বার 3। ভিটা কমন নিয়ে নিলাম। এবারে ঠিক আগের বারের মতন যেরকম আমরা একটা সিঙ্গেল রেজিস্টারকে দিয়ে কম্বিনেশনটাকে রিপ্লেস করেছিলাম, এখানেও আমরা এক্স্যাক্টলি তাই করব। তাহলে আমরা এবার কি করব, একটা সিঙ্গেল রেজিস্টারকে দিয়ে এই কম্বিনেশনটাকে রিপ্লেস করছি। এই সিঙ্গেল রেজিস্টারটা কি হবে, এই সিঙ্গেল রেজিস্টারটা সেম এ আর বি পয়েন্টের মধ্যে কানেক্টেড হবে। এই ব্যাটারি থেকে যে টোটাল আই কারেন্ট ড্র হয়েছিল এই সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে সেম আই কারেন্ট যাবে। আর যেহেতু এ আর বি সেম ব্যাটারির সাথে কানেক্টেড, তার মানে এই সিঙ্গেল রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটাও সেম হবে। তাহলে পরে ফর দ্য সিঙ্গেল রেজিস্টার আমরা কি বলতে পারি, ওহমস ল ওয়াইজ পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, V = I × R⁵P, or কারেন্ট I = হচ্ছে V/R⁵P। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিলাম। এবার ইকুয়েশন 3 আর 4 এর লেফট হ্যান্ড সাইড সেম আইকে ডিনোট করছে, তাহলে রাইট হ্যান্ড সাইডকে আমাকে ইকুয়েট করাতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডকে আমি যদি ইকুয়েট করাই তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে, দেখো। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বোথ সাইড থেকে ভিকে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে ইকুয়েশনটা কি হবে, 1/R⁵P ইজ ইকুয়াল টু 1/R1 + 1/R2 + 1/R3। এই যে 1/R⁵P পেলাম সেটা কি বোঝাচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালাল কম্বিনেশনের ইনভার্স হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টারের রেজিস্ট্যান্সের ইনভার্স ভ্যালুর অ্যালজেব্রাইক সামের সাথে ইকুয়াল।
ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টদের সবার কাছে ক্লিয়ার? তাহলে এখান থেকে আর একটা জিনিস আমি বলে দিই, সেটা কি? সেটা হচ্ছে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে কি হবে? সিরিজে কানেক্ট করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ করবে। কেন? কারণ এটা সিম্পল অ্যালজেব্রাইক সাম হচ্ছে, অ্যাড হচ্ছে। কিন্তু এটা যেহেতু ইনভার্স ভ্যালু অ্যাড হচ্ছে, সেই কারণের জন্য প্যারালাল কম্বিনেশানে রেজিস্টার যদি আমি নাম্বারকে ইনক্রিজ করাই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ডিক্রিজ করবে। তাই জন্য ইলেকট্রিক্যাল সার্কিটে যদি আমাকে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে বা অ্যাজ এ হোল সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু ডিক্রিজ করাতে হয় তখন আমরা প্যারালাল কম্বিনেশানকে কনসিডার করি। আর যদি সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ করাতে হয় তাহলে আমরা সিরিজ কম্বিনেশানকে কনসিডার করি। এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকের ক্লাসে আমরা কিরশফস লটা ডিসকাস করব, তারপর হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল আর তোমার কি বলে ওইদিকে হিটিং এফেক্টস অফ কারেন্টটা পড়ে আমরা এই পার্টটা কমপ্লিট করে তারপর আমি দেখি অন্য আরেকটা ইউনিটের একটা পার্ট আমি কালকে স্টার্ট করব। আজকে ক্লাসটা এই অবধি থাক, আবার কালকে তোমাদের সন্ধেবেলা আমি ক্লাসটাতে এই পার্টটা কমপ্লিট করে আমি নেক্সট একটা কোনো ইউনিটের একটা পার্ট সেটাকে স্টার্ট করব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি শেষ করছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম রোহিত।